দ্বিতীয় মাসে পা দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। পুরো এই সময়টায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এক মুহূর্তের জন্যও পায়নি ইরান। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন এই নেতা। ইরানের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এতদিন যার কথাই ছিল শেষ কথা, তার অনুপস্থিতিতে গত 2 মাস ধরে কিভাবে এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এখনও আড়ালে থাকা আহত নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কি আদৌ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন, নাকি তাকে পরিচালিত করছে অন্য কেউ? টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি তামান্না খন্দকার। আয়াতুল্লাহ নিহত হওয়ার পর ব্যাপক পরিবর্তন এসেছে ইরানের রাষ্ট্র কাঠামোতে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকটাই চলে গেছে ইরানের বিপ্লবী গার্ডস IRGCর শীর্ষ কমান্ডারদের হাতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই তারাই আয়াতুল্লাহর আহত ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতার আসনে বসিয়েছেন। ফলে খাতা কলমে শীর্ষ পর্যায়ে মোস্তফা থাকলেও বাস্তবে সিদ্ধান্ত নিচ্ছে IRGC। মোস্তফা কেবল তা অনুমোদন দিচ্ছেন, সরাসরি কোনো নির্দেশ দিচ্ছেন না। 3টি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত যুদ্ধের চাপের কারণে ইরানের রাষ্ট্র ক্ষমতা নিরাপত্তা কেন্দ্রিক একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। এই গোষ্ঠীর কেন্দ্রে রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সর্বোচ্চ নেতার কার্যালয় এবং IRGC। তবে এর মধ্যে সামরিক কৌশল থেকে শুরু করে বড় রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে IRGCর প্রভাব সবচেয়ে বেশি, যে কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। যা নিয়ে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়ে অবগত পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, ইরান খুব ধীর গতিতে সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে এখন স্পষ্ট কোনো একক সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো নেই, যে কারণে অনেক সময় তাদের জবাব পেতে 2 থেকে 3 দিন লেগে যায়। সমঝোতার পথে ইরানের অভ্যন্তরীণ বিভাজনকে ওয়াশিংটন বড় কারণ হিসেবে দাঁড় করালেও বিশ্লেষকরা বলছেন, সমঝোতার পথে বাধা অভ্যন্তরীণ বিভাজন নয়, বরং যুক্তরাষ্ট্র কি দিতে চায় এবং IRGC কি পেতে চায়, এই দুয়ের ব্যবধান। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকেই বেশি দেখা যাচ্ছে, তবে পেছন থেকে তাকে নির্দেশনা দিচ্ছেন সাবেক IRGC কমান্ডার ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সেই সঙ্গে IRGCর কমান্ডার আহমদ বাহিদিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কেননা যুদ্ধবিরতির সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। পাকিস্তান ও 2জন ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এমন খবর জানালেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 27 এপ্রিল ওয়াশিংটনকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবের ধাপে ধাপে আলোচনার পরিকল্পনা রয়েছে। প্রথমে হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ মিটিয়ে তারপর পারমাণবিক ইস্যুর সমাধান চায় তেহরান। বিপরীতে পারমাণবিক ইস্যু নিয়ে বেশি আগ্রহী ওয়াশিংটন। এ ব্যাপারে সাবেক মার্কিন কূটনীতিক ও ইরান বিশেষজ্ঞ অ্যালান আইয়ের ভাষ্য, 2 পক্ষের কেউই আসলে এখন আলোচনা করতে চায় না। উভয় পক্ষই মনে করছে সময় গেলে অন্য পক্ষ দুর্বল হবে। ইরান হরমুজে প্রভাব ধরে রাখতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ ও অবরোধ বজায় রাখতে চায়, কারণ IRGC ওয়াশিংটনকে দেখাতে চায় তারা দুর্বল নয়। অন্যদিকে ট্রাম্প যে মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে আছেন তা তিনি বুঝতে দিতে চান না। তবে অভ্যন্তরীণ একটি সূত্র জানাচ্ছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাতেও পরিবর্তন এসেছে। মোস্তফা সর্বোচ্চ নেতা হলেও তিনি কেবল অনুমোদন দিচ্ছেন, সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন না। এর মধ্যে বড় সিদ্ধান্তগুলো ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে, যা নিয়ে ইরানি বিশ্লেষক আরাশ আজিজি বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো মোস্তফার মাধ্যমেই হয়, কিন্তু আমি মনে করি না তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে অমান্য করতে পারবেন। যারা যুদ্ধ চালাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কিভাবে যাবেন? মূলত ইরানের আগের নেতারা তুলনামূলক বাস্তববাদী ছিলেন। তাদের জায়গায় এখন যারা এসেছেন তারা অনেক বেশি কট্টরপন্থী। এদের মধ্যে অনেকেই পারমাণবিক নীতির পক্ষে ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে পশ্চিমা চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পক্ষে। এর মধ্যে IRGC ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখা ও বাইরের শক্তি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। সেই তারাই এখন ইরানের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রয়েছেন। এতদিন IRGC আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মেনে চললেও বর্তমানে ইরানে এমন কেউ নেই যে তাদের থামাতে পারে। জানিয়ে ইরানের ক্ষমতার কাছাকাছি থাকা 2টি সূত্র বলছে, ইরানের সামনে এখন পছন্দের বিষয় মধ্যপন্থা না কঠোরপন্থা নয়, বরং তাদের পছন্দ আরও কট্টরপন্থা।
অন্যদিকে সাবেক মার্কিন আলোচক অ্যারন ডেভিড মিলারের ভাষ্য, আমরা ঐশ্বরিক ক্ষমতা থেকে কঠোর ক্ষমতায় চলে গেছি। ধর্মীয় নেতাদের প্রভাব থেকে এখন রেভলিউশনারি গার্ড ক্রপসের প্রভাবই প্রধান। এভাবেই এখন পরিচালিত হচ্ছে ইরান। তারা শুধু যুদ্ধ পরিচালনা করছে না, পুরো কৌশলও নির্ধারণ করছে। তাদের সেই কৌশল হলো পূর্ণমাত্রার যুদ্ধে আর না ফেরা, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর প্রভাব ধরে রাখা এবং এই সংঘাত থেকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসা।